আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনুভা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে চীনকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের প্রথম মিশনে দক্ষিণ চীন সাগরে নোঙর ফেলেছে আমেরিকান যুদ্ধজাহাজ, উত্তপ্ত পরিস্থিতি। এ সপ্তাহেই সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে উত্তেজনা। বাংলাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু। প্রথম দিনেই টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। এবং কোভিড-19 নিরাময়ে সফলতার দাবি ইসরায়েলি বিজ্ঞানীদের। নিঃশ্বাসের সাথে ঔষধ নিলেই সারবে করোনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনে বন্দি শিবিরে আটকে রেখে উইঘুর মুসলমানদের অব্যাহত নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সরব হয়েছে বাইডেন প্রশাসন। উইঘুর সহ তিব্বত ও হংকংয়ের নাগরিকদের ওপর যে ধরনের পদক্ষেপ চীন সরকার নিচ্ছে তা বন্ধে দেশটির ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থার অপব্যবহারের অভিযোগে চীনকে জবাবদিহির আওতায় আনতে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত দেখুন রিপোর্টে। চীন থেকে ইসলাম ধর্মের চিহ্ন মুছে ফেলতে জিনজিয়াং প্রদেশে শত শত বন্দি শিবির বানিয়ে অন্তত 10 লাখ উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে দেশটি। জোর করে ধর্মান্তর থেকে শুরু করে বন্দি মুসলমান নারীদের ধর্ষণ, তাদের চুল কেটে বিদেশে রফতানি থেকে শুরু করে আধুনিক যুগের দাস বানিয়ে পুরুষদের দিয়ে জোর করে কাজ করাচ্ছে শি জিনপিং প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এসব বিষয় নিয়ে প্রমাণসহ সচিত্র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলেও বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে চীন। সম্প্রতি বন্দি নারীদের নিয়মিত যৌন নির্যাতনের ভয়াবহ তথ্য ফাঁস হয়। এই নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ইয়াং জিয়েচির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি এক টুইট বার্তায় বলেন, আমি এটি পরিষ্কার করে বলেছি যে আমাদের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং আন্তর্জাতিক ব্যবস্থার অপব্যবহারের অভিযোগে চীনকে জবাবদিহির আওতায় আনতে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইয়াং জিয়েচির সঙ্গে কথা বলেন ব্লিংকেন। এরপর পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, জিনজিয়াং, তিব্বত, হংকং ইস্যু সহ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এই কথা পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন পরিষ্কার করে বলেছেন। এছাড়া মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যে নিন্দা জানিয়েছে তাতে যুক্ত হওয়ার জন্য চীনের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ব্লিংকেন বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নষ্টের ক্ষেত্রে চীন যে হুমকি সৃষ্টি করেছে তার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনা হবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়, কিন্তু ট্রাম্প যেসব নীতি গ্রহণ করেছেন সে নীতি ধরে রাখার ঘোষণা দিয়েছেন ব্লিংকেন। এরপরই তিনি চীনের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিলেন। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার ব্যাপারে আঙ্কারাকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার হুমকি দিল নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার সাংবাদিকদের বলেছেন, আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারও তুরস্ককে S-400 ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের S-400 কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংগ্রহ করা ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ হচ্ছে তুরস্ক। 2017 সালে এ ধরনের 4টি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক।
2019 সনের জুলাই মাসে এই ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো, যে প্রক্রিয়া এখনও চলছে। একটি আমেরিকান যুদ্ধ জাহাজ বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে বেইজিং নিয়ন্ত্রিত প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে নোঙর ফেলেছে। ওই অঞ্চলে নৌ পরিচালনার স্বাধীনতা রয়েছে উল্লেখ করে ওই জাহাজটিকে পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে এটি এ ধরনের প্রথম মিশন। এরই মধ্যে চীনা সেনাবাহিনীতে এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে রেখেছে চীন। চীনের সেই দখলদারিত্বের অবসান ঘটাতে দক্ষিণ চীন সাগরে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে নৌ ও বিমান ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে চীন। মৎস্য সম্পদ সহ খনিজ আহরণের গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় 5 লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। গায়ের জোরে পুরো সমুদ্র পথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম আন্তর্জাতিক আইন অনুসারে ওই অঞ্চলের উপর সার্বভৌমত্ব দাবি করে। বিরোধপূর্ণ অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন প্রসঙ্গে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর 7th ফ্লিট। এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে প্যারাসেল দ্বীপপুঞ্জে নৌ পরিচালনার স্বাধীনতা ও অধিকারেরই দাবি জানাচ্ছে ইউএসএস জন এস ম্যাককেইন জাহাজটি। এদিকে চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ড প্যারাসেল অঞ্চলের পানিসীমাকে নিজেদের বলে দাবি করে বলেছে, অনুমতি না নিয়ে সেখানে প্রবেশ করেছে আমেরিকান জাহাজটি। এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে। চীনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, দক্ষিণ চীন সাগরে শান্তি, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবেশ ইচ্ছাকৃতভাবে ব্যাহত করতে চাইছে যুক্তরাষ্ট্র। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের 41 সাবেক কূটনীতিক ও সেনা কর্মকর্তা ইরানে পরমাণু সমঝোতায় ফিরে যেতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। তারা চিঠিতে বলেছেন, অবিলম্বে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের উচিত সর্বোচ্চ চেষ্টা চালানো। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করলেও 2018 সালে তার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। প্রেসিডেন্ট বাইডেন গত বছরের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের পর তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি। অবশ্য তিনি জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতা গ্রহণের দিনই পূরণ করেছেন। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এ সপ্তাহে সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিচারকে কেন্দ্র করে ওয়াশিংটনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। ট্রাম্পের পক্ষ থেকে অভিশংসন আদালতে মূল অভিযোগ পাশ কাটানোর চেষ্টা করা হবে। অন্যদিকে ডেমোক্র্যাটরা তাকে বিদ্ধ করবে নানান অভিযোগের তীরে। বিস্তারিত দেখুন রিপোর্টে। অভিশংসন প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা জবরদখল ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসে অভিশংসন প্রস্তাব গৃহীত হওয়ার পর সাজা কার্যকরের বিষয়টি এখন সিনেটে গঠিত অভিশংসন আদালতের এখতিয়ার। আগামী মঙ্গলবার থেকে সিনেটে অভিশংসন আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। ট্রাম্পের পক্ষ থেকে এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, জবানবন্দি দেওয়ার জন্য তিনি আদালতে উপস্থিত হবেন না। আইনজীবীরাই অভিশংসন আদালত মোকাবিলা করবেন। রিপাবলিকান পার্টির 5 জন সিনেটর সিনেটে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অবশ্য অভিশংসন দণ্ড কার্যকর করার জন্য আরও 12 জন রিপাবলিকান সিনেটরের সমর্থন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে ট্রাম্প যে এ যাত্রায় বেঁচে যাচ্ছেন তা প্রায় নিশ্চিত। ট্রাম্পের বিচারে সিনেটে অভিশংসন আদালতের কাজ সম্প্রচার করা হবে। মানুষ টিভিতে সরাসরি আদালতের বিস্তারিত কার্যক্রম দেখার সুযোগ পাবে। এই বিষয়টি নিয়ে রিপাবলিকান পার্টির সিনেটর জন কর্নাইন বলেছেন, ডেমোক্রেটিক পার্টির সংবিধান অনুযায়ী অভিশংসন আদালত পরিচালনার চেয়ে এ নিয়ে একটি বড় ধরনের প্রচার চালাতে চাইছে। 3রা নভেম্বরের আগে থেকেই ট্রাম্প বলেছিলেন, নিজের পছন্দ না হলে ভোটের ফলাফল তিনি মানবেন না। করেছেনও তাই। নির্বাচনে হেরে যাওয়ার পর একের পর এক কারচুপির অভিযোগ করেন তিনি। ট্রাম্প রাজনৈতিক প্রভাব দিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ারও চেষ্টা করেন। 6 জানুয়ারি
কংগ্রেসে ভোটের ফলাফল নিয়ে শেষ সাংবিধানিক কার্যক্রম চলাকালে তার সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এসব কেন্দ্র করে অভিশংসন প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা জবরদখল ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসে অভিশংসন প্রস্তাব গৃহীত হওয়ার পর সাজা কার্যকরের বিষয়টি এখন সিনেটে গঠিত অভিশংসন আদালতের এখতিয়ার। ট্রাম্পের ঘনিষ্ঠজন এবং নিয়োজিত আইনজীবীরা অভিশংসন আদালতে ট্রাম্পের নির্বাচন কারচুপির ভুয়া দাবিকে নানাভাবে তুলে ধরার চেষ্টা করবেন। এর পুরো প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। ব্রুস ক্যাস্টর ও ডেভিড স্কোয়েন নামে দুজন খ্যাতনামা আইনজীবী ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন আদালত মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছেন। অবশ্য তারাও আদালতে 6 জানুয়ারির ঘটনা নিয়ে বিতর্ক চান না। তবে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি তাদের নিজেদের সমালোচনাগুলো নিয়েই আদালত সরগরম করবে বলে ধারণা করা হচ্ছে। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাংলাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু, প্রথম দিনেই টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। মহামারী প্রায় 1 বছর পার করার পর বাংলাদেশে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। জাতীয় পর্যায়ে টিকা কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সারা দেশে মোট 1005টি হাসপাতালে চলছে এই কর্মসূচি। আরও দেখুন রিপোর্টে। 27 জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশে প্রথম পর্যায়ের করোনা টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর রবিবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রবিবার বেলা 11:30টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও টিকা নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। হাসপাতালটিতে প্রথম দিন টিকা নেন মোট 162 জন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র করোনা টিকা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমরা মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছি, কাজে এই দিকে আপনাদের সহযোগিতা আমরা আশা করছি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাতারা সহ 3 বিচারপতি। টিকা নেয়া অন্য 2 বিচারপতি হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম ও একই বেঞ্চের অপর বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
জাতীয় পর্যায়ের কর্মসূচির প্রথম ধাপে টিকা নিতে ইতোমধ্যে 3,28,000 মানুষ নিবন্ধন করেছেন। এতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর অন্যরা পর্যায়ক্রমে টিকা পাবেন। তবে প্রথম ধাপে 15 ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রথম দিন টিকা কর্মসূচির শুরুতে প্রধান বিচারপতি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে টিকা নেন। মন্ত্রিপরিষদ সচিব টিকা নিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কেন্দ্রে। এছাড়াও বিভিন্ন বিভাগ ও জেলায় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা টিকা নেন। তারা নিজেরা টিকা নেন এবং কার্যক্রমে সহযোগিতা করেন। অন্যদিকে টিকা নিয়ে গুজব ছড়ানো প্রতিহত করতে সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে কাজ করছে বলে জানানো হয়েছে। রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনে 50টি এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে 955টি সহ মোট 1005টি সরকারি হাসপাতাল, মাতৃসদন ও ক্লিনিকে টিকা প্রদান করা হচ্ছে। টিকাদান করতে রাজধানী ঢাকায় 204টি দল সহ সারা দেশে 2400 দল কাজ করছে। প্রতি দলে 2 জন স্বাস্থ্যকর্মী ও 4 জন স্বেচ্ছাসেবী সহ 6 জন সদস্য রয়েছেন। প্রতি দলের টার্গেট দৈনিক 150 জনকে টিকা দেয়া। সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত টিকা দেওয়া হবে। এর আগে যারা টিকা নিয়েছেন তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ঢাকার ধানমন্ডি 27 নম্বরের রাপা প্লাজা একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে রাজলক্ষ্মী জুয়েলার্স নামের ওই দোকানে এই লুটের ঘটনা ঘটে। রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, দোকান থেকে 500 ভরি গয়না ও 2 লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, শনিবার দিবাগত রাত 2:30 থেকে 3টার দিকে এই লুটের ঘটনা ঘটে। 3 জনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়। সিসিটিভির ফুটেজে 3 জনকে দেখা গেছে। তাদের 2 জনের মুখ ঢাকা ছিল, অন্যজনের মুখ খোলা ছিল। এ ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে যোশীমঠের কাছে তুষার ধসের ঘটনায় ধলিগঙ্গায় পানির স্তর হু করে বাড়তে শুরু করে। তীব্র পানির স্রোতে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ইতোমধ্যেই 100 থেকে 150 জনের মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পেও তুষার ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষার ধসের সময় 150 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। তারা এখনও নিখোঁজ রয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্য সচিব ওম প্রকাশ জানিয়েছেন, অনেকে পানির স্রোতে ভেসে গিয়ে থাকতে পারেন। তাদের ভাগ্যে আসলেই কি ঘটেছে তা এখনও অনিশ্চিত। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। তবে তিনি জানিয়েছেন, 100 থেকে 150 জনের মতো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় জানিয়েছেন, তার সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি পুরো বিষয়টির উপর নজর রাখছেন। তিনি বলেন, পুরো দেশ উত্তরাখণ্ডের পাশে আছে। বিপন্ন মানুষদের জন্য প্রার্থনা করছে দেশবাসী। ভারতীয় নৌবাহিনীর এক সদস্যকে অপহরণের পর পুড়িয়ে হত্যা করেছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না পেয়ে সুরজ কুমার দুবেকে হত্যা করা হয়। তিনি তামিলনাড়ুর INS কোয়েম্বত্তরের প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে ঝাড়খণ্ডে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন সুরজ দুবে। 30 জানুয়ারি সেখান থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দর এলাকা থেকে অপহৃত হন তিনি। পরে তার মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়, কিন্তু টাকা না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। গত 2রা ফেব্রুয়ারি সুরজকে পালঘরের ঘোলওয়ার এলাকার জঙ্গলে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় অপহরণকারীরা। দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে ফেলে রেখে গেলে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের 90% দগ্ধ হয়েছিল। মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভে নেমেছে।
দ্বিতীয় দিনের মতো রবিবার দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে 1000-এর বেশি মানুষকে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছের এক রাস্তায় পুলিশের ট্রাক ও পুলিশ কর্মকর্তাদের এবং দাঙ্গার সরঞ্জামাদি দেখা গেছে। বিক্ষোভ দমাতে শনিবার দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ইয়াঙ্গুন ছাড়াও রবিবার সকালে মাওলামাইন এবং মান্ডালায় ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে। এর আগে গতকাল বিক্ষোভকারীরা সেনা স্বৈরশাসক ব্যর্থ গণতন্ত্রের জয় জয় বলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা সূচি এবং অন্য আটক নেতাদের মুক্তি দিতে সেনাদের আহ্বান জানান। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। কোভিড-19 নিরাময়ের সফলতার দাবি ইসরায়েলি বিজ্ঞানীদের। নিঃশ্বাসের সাথে ঔষধ নিলেই সারবে করোনা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। ইসরায়েলি বিজ্ঞানীরা কোভিড চিকিৎসায় বিশাল অগ্রগতির পথ দেখেছে। সম্প্রতি অধ্যাপক নাদির আরবার ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত EXOCD24 প্রতিষেধকটি তৈরি করেছেন। এটি একটি গ্যাসীয় পদার্থ যা নিঃশ্বাসের সাথে প্রতি 5 দিনে একবার গ্রহণ করতে হয়। এটি করোনা চিকিৎসাতেও ফল দিবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইসরায়েলি অধ্যাপক আরবার বলেন, করোনা ভ্যাকসিনগুলো যদি ঠিকমতো কাজ করে এবং ভাইরাসটির নতুন কোনো ধরন না দেখা যায়, তাহলেও করোনা ভাইরাস যে আমাদের খুব শীঘ্র ছেড়ে যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা এই বিশেষ ওষুধটি তৈরি করেছি। একে হিউম্যান ট্রায়ালের দিকে পরিচালিত করা হবে। It was very pleasant experience to hear the patient telling us that they are feeling much better after they are received. ইচিলভ মেডিকেল সেন্টারের পরিচালক রনি গামজু এক বিবৃতিতে জানান, ওষুধটির প্রথম পর্যায়ের ট্রায়ালের গবেষণায় অত্যন্ত উন্নত এবং পরিশীলিত ফলাফল প্রদর্শন করেছে। এ থেকে করোনা রোগীদের বাঁচানো সম্ভব হবে বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলগুলি দুর্দান্ত এবং আরবারের বহু বছরের গবেষণার উপর আমরা আস্থা আনতে পেরেছি। করোনায় আক্রান্ত 30 জন রোগীকে এই চিকিৎসা দেয়া হয়েছিল। এদের মধ্যে 29 জনকেই পরবর্তী 3 থেকে 5 দিনের ভেতর হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। শুধু একজন রোগী সুস্থ হতে কিছুটা সময় নিয়েছিল। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। চতুর্থ ইনিংসের প্রায় 400 রান করা বিশ্বে যে কোনো দলের জন্যই কঠিনতম কাজ। 4 দিন খেলা শেষে উইকেট ক্ষতবিক্ষত হয়ে যায়। তার উপর স্পিন ট্র্যাকে রাজত্ব করেন বোলাররা। উইন্ডিজ দলটিতে বড় কোনো তারকা নেই। নতুনদের নিয়ে তারা টেস্ট খেলতে গিয়েছে। 3 জনের অভিষেক হয়েছে চট্টগ্রামে, কিন্তু সব হিসেব উল্টে দিয়েছে বাংলাদেশকে। আজ তারা 3 উইকেট হারিয়ে দিয়েছে। প্রায় অসম্ভব কাজটি সম্ভব করে ফেলেছে খর্বশক্তির উইন্ডিজ।
টেস্ট যে ধৈর্য ও ঘুরে দাঁড়ানোর খেলা তা বাংলাদেশকে ঠিক শিখিয়ে দিল উইন্ডিজের আনকোরা দলটি। জয়ের জন্য 395 রানের লক্ষ্য তাড়ায় নেমে গতকাল 3 উইকেটে 110 রান তুলে তারা শনিবার চতুর্থ দিন শেষ করেছিল। রবিবার পঞ্চম দিনের ভয়ঙ্কর উইকেটে ব্যাটিং করতে তাদের 285 রান করতে হতো, যা সাদা চোখে প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু নবীন দলটির সামনে বাংলাদেশি বোলাররা দাঁড়াতেই পারেননি। অভিষেক ম্যাচে কার্ল মেয়ার্সের হাতে নরবরে টাইগার বোলাররা উপহার হিসেবে তুলে দিয়েছেন ডাবল সেঞ্চুরি আর রেকর্ডের বন্যা। এবার বিনোদন সংবাদ। ডিজিটাল যুগের টালমাটাল সামলিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোর দিকেই ঝুঁকছে বহু সিনেমা। লকডাউনের মধ্যে অ্যামাজন প্রাইম ও হটস্টার কিনেছে একাধিক সিনেমার সত্ত্ব। একটা সময় ছবির আয়ের মূল উৎস ছিল সিনেমা হল ও স্যাটেলাইটের সত্য হলেও ছবি মুক্তির আগেই মোটা অঙ্কে গাঙ্গুবাই, কাঠিয়াবাড়ি, গুলাবো সিতাবো ইত্যাদি ছবি বিক্রি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সঞ্জয় লীলা বানসালির ছবি গাঙ্গুবাই কাঠিয়াবাড়ির ইতিমধ্যেই ওটিটি সত্য বিক্রি করার চুক্তি হয়েছে 70 কোটি রুপিতে। সঞ্জয় লীলা বানসালির ছবি আর তা নিয়ে বিতর্ক হবে না এমন সম্ভাবনা খুবই কম। এই ছবির কেন্দ্রীয় চরিত্র কামাঠিপুরা যৌনপল্লীর প্রধান গাঙ্গুবাই। ছবির শুটিংয়ে ঝামেলা হয়েছিল যে চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। সাংবাদিক হুসাইন জাইদির মাফিয়া কুইংস অফ মুম্বাই বইয়ে গাঙ্গুবাইকে নিয়ে লেখা হয়েছে। ছবিটিতে অতিথি চরিত্রে আছেন অজয় দেবগান, ইমরান হাশমি ও হুমা কুরেশি। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে চীনকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের প্রথম মিশনে দক্ষিণ চীন সাগরে নোঙর ফেলেছে আমেরিকান যুদ্ধজাহাজ, উত্তপ্ত পরিস্থিতি। এ সপ্তাহেই সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওয়াশিংটনে উত্তেজনা। বাংলাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু, প্রথম দিনেই টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। এবং কোভিড-19 নিরাময় সফলতার দাবি ইসরায়েলি বিজ্ঞানীদের, নিঃশ্বাসের সাথে ঔষধ নিলেই সারবে করোনা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলও, অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।